आपकी আদালতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ওপর অভিযোগ হলো যে ইনি পেছনের দরজা দিয়ে ঢুকে সিএম হয়েছেন। ধামিজি, আপনার ছোটবেলা আমি দেখেছি আপনি তো সেনাবাহিনীতে যেতে চেয়েছিলেন। রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাই ছিল না আপনার? হ্যাঁ, আমি একটা সাধারণ পরিবার ও একটা সেনা পরিবারে জন্ম নিয়েছি। আমার বাবা আর আমাদের এখানে একটা রীতিও আছে যে প্রত্যেকটা পরিবার থেকে কেউ না কেউ সেনাতে যোগ দেয়। আর আমাদের এখানে বংশ পরম্পরায় সেনাদের সাথে সম্পর্ক আছে। তাই আমিও সেনাবাহিনীতে যেতে চেয়েছিলাম। কিন্তু পরিবারে একা হওয়ার কারণে মা বলেছিল যে, "তুই সেনাবাহিনীতে যাবি না।" তাই আমি সেনাবাহিনীতেও যেতে পারিনি। কিন্তু সেনাদের যে মূল্যবোধ আছে, সেনাদের যে শৃঙ্খলা আছে, সময়ের সাথে, সাথে সেনার সেই সবকিছুই আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ছোটবেলা থেকেই বাবার সাথে সেনাদের সাথেই পড়েছি, বড়ও হয়েছি। তখন মায়ের কাছে কোনো অভিযোগ করেননি যে উনি সেনাবাহিনীতে যেতে দেননি, না হলে এতদূর কিভাবে আসতেন? না, দেখুন, সেনাবাহিনীতে তো আমি প্রত্যক্ষভাবে যেতে পারিনি। কিন্তু হ্যাঁ, যেটা একজন সৈনিক নিজের কর্মক্ষেত্রতে গিয়ে করে, সেটা আমি আমার কর্মক্ষেত্রে তো করার চেষ্টা করি। এটা কি ঠিক যে জীবনের প্রথম দিকটা কঠিন ছিল? স্কুল, পড়াশোনা, গ্রাম। এমন একটা গ্রামে জন্ম হয়েছে, যেটা একটা প্রত্যন্ত এলাকা। আ চায়না বর্ডার, নেপাল বর্ডারের কাছাকাছি পিথোরাগড়ের সীমান্ত এলাকা। আর স্কুল যাওয়ার জন্য অনেক কিলোমিটার হেঁটে যেতে হতো। আর এখন নতুন বাচ্চারা বা আমাদের এখানে বসে থাকা প্রচুর অডিয়েন্স আছে যারা এখানে এসেছে। আপনারা আপনারা সবাই পাঠি জানেন কেউ? স্লেট বলে যেটাকে। তো আমরা সবাই ওই স্লেটেই পড়াশোনা করেছি। এরা সবাই ইউটিউবে স্লেট দেখে থাকবেন হয়তো। আগে তো ওই স্লেটে আমরা সবাই পড়াশোনা করতাম। আর রাত দিনের বেলা স্কুলে গিয়ে স্লেটে লিখতাম আমরা। দোয়াতে যে খড়ি মাটি থাকতো সেটা গুলিয়ে নেওয়া হতো। কলম দিয়ে লেখা হতো। আর যখন বাড়িতে ফিরতাম, তখন বাড়ি ফেরার পর ওটা আবার মুছে দিতাম। মুছে দেওয়ার পরে রাত্রে রেডিওর যে ব্যাটারিটা থাকতো না? রেডিওর ব্যাটারিতে যখন ওই ব্যাটারিটা পুরো শেষ হয়ে যেত, তখন ওটার থেকে ওই যে কালো, কালো বেরোতো না? ওই কালিকে মুছে দিতাম ভিজিয়ে। আর ভোরবেলা স্কুলে যাওয়ার আগে দোয়াত দিয়ে, ওই দোয়াত দিয়েই আমি লেপতাম। আর চকচকেও করতাম। চেষ্টা করতাম যেমন ঠিক একটা আয়না হয়, দর্পণ, সেরকম আরসির মতো ওটাকে দেখায়। আর ওটার মধ্যে যেন নিজেকে দেখা যায় সামনে থেকে। তাতে ওটাতে লেখার মজা পেতাম। আর তাছাড়া আ বসার জন্যে যে স্কুলটা ছিল, ওই স্কুলে কোনো মেঝেও ছিল না। মানে ইটের মাঝেও কিছু ছিল না। শুধুমাত্র মাটিতে বসতে হতো আর নিচের থেকেও ঠান্ডা লাগতো। তাই বাড়ি থেকে যে আসন থাকতো, বস্তা থাকতো, যেটাতে সার আসতো বা অন্য কোনো জিনিস আসতো, ওটাকেও আমরা ব্যাগে করে নিয়ে যেতাম সঙ্গে করে। ওটাকে বিছিয়ে বসতাম, তারপর আবার ফেরত নিয়ে আসতাম। আর এই পরিস্থিতিতেই আমরা ওই সময় নতুন জামাকাপড় কেনার ইচ্ছে হয়তো হতো, নানা রকম খাওয়া-দাওয়া করার ইচ্ছে হয়তো হতো। নতুন জামাকাপড় তো আমাদেরকে ১ বছরে, ২ বছরে তখন গিয়ে দেওয়া হতো। যখন পরিবারের কারোর বিয়ের অনুষ্ঠান থাকতো তখন, বা কখনো আমাদের ওখানে পাহাড়ে যে মেলা হতো, তখন দেওয়া হতো। আর আপনি যে ২য় কথাটা জিজ্ঞেস করলেন খাওয়া-দাওয়ার ব্যাপারে, সেটা তো আজকালকার বাচ্চারা তো বলে যে, "আমরা লুচি খাবো না, আমরা সুজি খাবো না।" এগুলোই বলে তো? আমাদের সময়ে আমরা খুশি হতাম যে এখন দীপাবলি আসতে চলেছে। এখন আমাদের একটা উৎসব আসতে চলেছে। যেমন মাঘ মাসে আমাদের ওখানে ঘুঘুতিয়া বলে একটা উৎসব হয়। মকর সংক্রান্তিতে যেমন দেশে আলাদা, আলাদা জায়গাতে এইসব উৎসবটা পালন করে থাকে। কোথাও মকর সংক্রান্তি, কোথাও মাঘী, কোথাও লহরী, কোথাও পোঙ্গল, কোথাও বিহু। তাই আমাদের ওখানে ঘুঘুতিয়া নামে একটা উৎসব হয়। মকর সংক্রান্তির উত্তরায়ণীর উৎসব। তাই আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে বসে থাকতাম যে কখন উৎসব আসবে, কখন আমরা লুচি খেতে পারবো, কখন মাংসের পকোড়া যেগুলো হয় সেটা বানিয়ে খাওয়া হবে, কখন আমরা হালুয়া খেতে পারবো।
অপেক্ষা করে থাকতাম আর বছরে ১-২ বার এরকম উপলক্ষ পাওয়া যেত। আপনি প্রথমে এমবিবিএস করতে চেয়েছিলেন, তারপর আপনি ম্যানেজমেন্ট পড়লেন, তারপর আপনি ল পড়লেন, তারপর আপনি আরেকটা ডিপ্লোমা করলেন। তো কোনো কনফিউশন ছিল যে কি হতে চান? হ্যাঁ, এটা একদম সত্যি কথা যে আমি মেডিকেলে যেতে চেয়েছিলাম, এমবিবিএস করতে চেয়েছিলাম। আমরা ৪ জন লখনৌতে পৌঁছালাম। তখন আমরা কাউকে চিনতামও না লখনৌতে। হস্টেলে তো পরে গিয়েছিলাম। তার আগে আমাদের ৪ জনের মধ্যে আমরা তখন রেলওয়ে স্টেশন ৪বাগে সবাই নামলাম। আর ৪বাগে নামার পরে আমরা জিনিসপত্র রেখে দিলাম আমাদের। জিনিসপত্র রাখার পরে ২ জন লোক জিনিসপত্রের খেয়াল রাখতো। আর বাকি ২ জন রুম খুঁজতে যেতাম আরকি। আমরা ৩ দিন পর রুম পেয়েছিলাম। তারপর আমরা রুমে শিফট হলাম। আর তারপর আমরা কোচিং শুরু করলাম লখনৌতে। নিউ স্ট্যান্ডার্ড নামে একটা বিখ্যাত কোচিং ছিল। মানে অত্যন্ত বিখ্যাত একটা কোচিং ওই সময়কার। ওই কোচিংয়ে পড়াশোনা করলাম আর পড়াশোনা করতে, করতে আ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনও নিয়ে নিলাম লখনৌ বিশ্ববিদ্যালয়ে। আর তারপর বিএর পড়াশোনাও শুরু করে দিয়েছিলাম তার সাথে। এদিকে এমবিবিএসে কিছু নাম্বারের জন্য হয়নি। এখানে গ্র্যাজুয়েশন হয়ে গেল। আর গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে গেল। তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের পরে ল নিয়ে পড়লাম। আর ল পড়ার পরে আমি রিসার্চও করতে চেয়েছিলাম। রিসার্চেও আমি অ্যাডমিশন নিয়েছিলাম আমি। থিসিস সব জমা করেছিলাম। কিন্তু তারপরে আ উত্তরাখণ্ড তৈরি হয়ে গেল। আর আমি ছাত্র রাজনীতিতে ১ম থেকেই ছিলাম। বিদ্যার্থী পরিষদের কর্মকর্তা ছিলাম। সংঘের স্বয়ংসেবক ছিলাম। আমি আইটিসি, ওটিসি আমাদের যেসব প্রশিক্ষণ বর্গ ছিল, সেগুলো সবই ১ম জীবনে করেছিলাম। আমি দেখেছিলাম যে পিছনের দরজা দিয়ে এরকমটা আবকি আদালতে আমার উপরে অভিযোগ আছে। তাই আমি বলতে চাই যে আ আমরা সবাই ছোটবেলা থেকে স্বয়ংসেবক ছিলাম। আর অনেক রকমের স্থিতি পরিস্থিতিতে যে আমাদের যে বিচার পরিবারের সংগঠনের যে নীতি আছে, সেগুলো সব অতিক্রম করে বা ওইসব কিছুকে কোথাও না কোথাও দায়িত্বের জন্য সেটা নগর স্তরে হোক বা বিশ্ববিদ্যালয় স্তরে হোক, প্রাদেশিক স্তরে ওই সব দায়িত্ব থাকার পরে, ছাত্র রাজনীতিতে থাকার পরে, যুবা মোর্চাতে থাকার পরে, তারপরে বিধানসভা নির্বাচনে লড়লাম আর পার্টি যখনই কোনো দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন দামিজি, করেছি। বিদ্যার্থী পরিষদে তো অনেক লোকেরা থাকে, ওটিসিতেও অনেক লোকেরা থাকে, সংঘের স্বয়ংসেবকও অনেক লোক হয়ে থাকে, এমএলএও অনেক হয়ে থাকে। কিন্তু ৪৫ বছর বয়সে পুষ্কর সিং ধামি মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি আ আমি সত্যি বলতে কি আমি কখনোই ভাবিনি। আর এটা তো আমাদেরই পার্টি, যেটা নিজে একটা একটা বিশিষ্ট পার্টি। যেটাতে কেউ জানতেই পারে না যে তাকে কি দায়িত্ব দেওয়া হবে। আপনি বলছেন আপনি জানতেনই না আপনাকে না, মুখ্যমন্ত্রী করা হবে? একদমই জানতাম না। আর আমি দেখুন ২০১২ তে বিধানসভা নির্বাচনটা হলো, তখন সরকার কংগ্রেসের হয়ে গিয়েছিল ওখানে। তাই তখন তো ওখানে কোনো চান্সই ছিল না। কিন্তু ২০১৭ তে যখন উত্তরাখণ্ডের ভিতরে আ নতুন করে নির্বাচন হলো, তখন নতুন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার গড়ল। তাই আমার আ মনে খুব ইচ্ছে হয়েছিল যে এবার আমি মন্ত্রিপরিষদে অবশ্যই থাকব। আর যখন মন্ত্রিপরিষদ ফাইনাল হয়ে বেরোলো, তখন ওখানকার আমার নামই ছিল না। তারপরেও ২-৩ বার এরকম হয়েছিল যে লোকসভা নির্বাচন হওয়ার সময় আমার মনে হয়েছিল লোকসভার জন্য নির্বাচনে আমি দাঁড়াবো হয়তো। তারপর আমাকে ২য় বার আমাদের এখানে মন্ত্রিমণ্ডল গঠন হলো, সরকারের মধ্যে কিছু চেঞ্জ হলো। তখন আমার মনে হয়েছিল যে এবার তো নিশ্চয়ই আমার নাম্বার আসবে। সেবার পার্টিতে প্রেসিডেন্ট নতুন করে হওয়ার ছিল। তখন ওখানেও আমার মনে হয়েছিল যে এবার নিশ্চয়ই আমার নাম্বার আসবে। কিন্তু প্রত্যেকবার আমার নাম্বার আসেনি। আর এবার তো যখন আমি হলাম, যখন আমাকে এই দায়িত্বটা দেওয়া হলো, তখন আমি একদমই জানতাম না যে আমার নাম আসতে চলেছে। আমাকে শেষ সময় পর্যন্ত ৩রা জুলাই, ৪ঠা জুলাই আমি শপথ নিয়েছিলাম। ৩রা জুলাই সন্ধ্যেবেলা বিধানমন্ডল দলের বৈঠক হয়। তখনও পর্যন্ত আমাদের পার্টিতে কারোরই আ আমাদের প্রভারী বাবুর কোনো পার্টি কার্যালয় থেকে, কোনো জায়গা থেকে আমাকে কোনো কনফার্মেশন দেওয়া হয়নি যে আপনাকে করানো হচ্ছে। আমি পিছনের সিটে বসেছিলাম। আর হঠাৎ আমাদের আমাদের আ মধ্যপ্রদেশের বিধানসভার এখন যিনি অধ্যক্ষ আছেন নরেন্দ্র সিং বাবু, আগে কৃষিমন্ত্রী ছিলেন। কৃষিমন্ত্রী থাকার সময় উনি আমাদের অবজারভারও ছিলেন, প্রভারী ছিলেন। আর উনি সোজা নাম ঘোষণা করলেন, তখন আমি জানতে পারলাম যে আমাকে যেটা বলে বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়েছে, কাল আমার শপথ হতে চলেছে। আর দেখুন, ওই তারপরে সময় ৩ মাসে উত্তরাখণ্ডে ৩ জন মুখ্যমন্ত্রীকে বদল করা হয়।
বিজেপির কাছে রাস্তা কঠিন ছিল। আপনি বলছেন আপনার নাম্বার কোথাও আসছিল না, না মন্ত্রী হওয়াতে, না লোকসভাতে। তাহলে মোদিজি আপনার নাম্বারটা কি করে বার করলেন? আমি দেখুন উনি আ খুব গুণী একজন মানুষ আর উনি জানতেন অনেক কিছু। আর উনি আমাকে বিশ্বাসও করেছেন। আমি এটাই বলতে পারি যে আ আমার মতো সামান্য কর্মকর্তাকে একজন সৈনিকের ছেলেকে সুযোগ দিয়েছেন। আর চেষ্টা করেছি পার্টির যে সমস্ত আরকি কাজকর্ম রয়েছে, পার্টির যে দায়িত্ব আছে বা পার্টি আমার থেকে যেটা আশা করে, যে আকাঙ্খা আছে সেই আকাঙ্খা আমি পূরণ করব। আর ৬ মাস পরে নির্বাচনও হওয়ার ছিল। তাই পুরোপুরি সামর্থ্য অনুযায়ী আর প্রধানমন্ত্রী বাবুর আশীর্বাদে, গৃহমন্ত্রীর আশীর্বাদে, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষর আশীর্বাদে আমাদের পার্টি নির্বাচনে গিয়েছিল। আর উত্তরাখণ্ডের ইতিহাসে এখনো পর্যন্ত যখনই উত্তরাখণ্ডে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে ওখানে এই প্রথা ছিল যে একবার একটা পার্টির সরকার গঠন হয়, নির্বাচন আসে আর সরকার বদলে যায়। ২২ বছরের ইতিহাসে ১ম বার উত্তরাখণ্ডে হলো যে এই মিথটা পুরোপুরি ভাঙল। এই যে এই যে ইতিহাসটা ছিল সেটা নতুনভাবে তৈরি হলো। একটা যে প্রথা ছিল সেই প্রথাটাই বদলে গেল। আর উত্তরাখণ্ডে ২য় বার মাননীয় প্রধানমন্ত্রী মোদিবাবুর নেতৃত্বে আর আমাকে ওখানকার মুখ্য সেবকের রূপে যে কাজ দেওয়া হয়েছিল, উত্তরাখণ্ডের জনগণ আবার সেবা করার সুযোগ দিয়েছে আর একটা ইতিহাস গড়ে দিল। ধামেজি, রাজনাথ সিংজি বলেছেন যে পুষ্কর সিং ধামি ইনি মহেন্দ্র সিং ধোনির মতো, আর ইনি ফিনিশার। শেষ ২-৪ ওভারে ৪-৬ মেরে ঠিক জিতিয়ে দেয়। উনি হয়তো এইজন্য বলেছেন কারণ আমাকে এমন সময় নিয়ে আসা হয়েছিল, ওই সময় ৪ আর ৬ এরই দরকার ছিল। শক্তিশালী ব্যাটিং করারই দরকার ছিল। তাই জন্য উনি আমাকে শক্তিশালী বলেছেন। কিন্তু আপনার তো কষ্ট হয়েছিল, কারণ পার্টি জিতে গেছে আর আপনি আপনার অ্যাসেম্বলি নির্বাচন হেরে গেছেন। হ্যাঁ, অবশ্যই আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে এই যে হঠাৎ আমি আমার নির্বাচনে সময় দিতে পারিনি। আর আমার কাছে অগ্রাধিকার ছিল যে আমি নির্বাচনে আমার হারাটা বা জেতাটা অতটাও গুরুত্বপূর্ণ ছিল না, যতটা আমার পার্টির জেতাটা দরকার ছিল। আর কিছুক্ষণের জন্য অবশ্যই একজন মানুষের মধ্যে যে গুণটা থাকে তার মনে হয় যে এটা কি হয়ে গেল? আমারও কিছুক্ষণের জন্য মনে হলো। কিন্তু কিছুক্ষণ পর আমি ভাবলাম যে কি আমাকে যে কাজটা দেওয়া হয়েছে, পার্টি যার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিল সেই কাজটা আমি পূরণ করেছি। তার জন্য আমার মনে হেরে যাওয়ার কোনো দুঃখ ছিল না। পার্টির জিতে যাওয়াতে আমি খুবই সন্তুষ্ট ছিলাম যে আমি আমার দায়িত্ব পূরণ করেছি। কিন্তু আপনার এটা তো মনে হয়েছিল যে এবার তো আমার হাত থেকে চলে গেল মুখ্যমন্ত্রী পদ। এটা একদমই মনের মধ্যে ছিল না। সন্তুষ্টি এই ব্যাপারটাই ছিল যে পার্টির সরকার এসে গেছে, পার্টি জিতে গেছে। আর আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেগুলো জনগণের মধ্যে গিয়ে বলেছিলাম আমি যে, আমরা এই কাজ করব, আমরা এতগুলো প্রকল্প নিয়ে আসবো। ওইসব প্রকল্পগুলো পূরণ হবে আর নির্বাচনের ফলাফল বেরোনোর পরে আমি তৎকাল পার্টি কার্যালয়ে গেলাম। আর পার্টি কার্যালয়ে গিয়ে আমি বললাম যে, যা কিছু জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেগুলো আমাদের পার্টি সংকল্প নিয়েছে, সেগুলো সব পূরণ করব। ধামিজি, কখনো দেখুন এটা হয়নি যে বিজেপিতে কেউ নিজের অ্যাসেম্বলি ইলেকশন হেরে যায়, তারপর ওনাকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করা হয়, দ্বিতীয়বার নির্বাচনে দাঁড় করানো হয়। তো এটা দেখা গেছে মোদিজি এটা করেছেন। তাই যখন আপনি প্রথমবার দেখা করেছিলেন মোদিজির সাথে, তখন আপনি কি করেছিলেন যে এরকম ম্যাজিক হয়ে গেল? ১ম বার যখন আমি উনার সাথে দেখা করলাম, তখন আমার মনে অনেক রকমের আ ওটা ছিল, মানে একটা আনচান ছিল যে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি কখনো উনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করিনি। তাই ২ দিন আগে আমার কাছে আমি সময় চেয়েছিলাম। ওখান থেকে একটা ফোন আসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে আপনাকে ১০ তারিখে এখানে এসে দেখা করতে হবে। আপনার টাইম ১৫ মিনিটের জন্য ঠিক করা হয়েছে। ১৫ মিনিটে আপনাকে আপনার কথা বলে ফিরতে হবে। আমার মনে হয়েছিল যে আমি এখন প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি। প্রধানমন্ত্রী আমাকে জানি না কোন প্রকল্পের ব্যাপারে জিজ্ঞাসা করবে, কি উনি প্রশ্ন করবেন। আর মানে আমি খুবই ভয়ে আরকি আ ভিতরে গেলাম। তারপর ভিতরে যখন আমি ঢুকলাম, তখন আমি এই শোতে ঢুকছিলাম, তখন এখানে ঢোকারও সময় আমার এই শো এর পরেও ভিতরেও হয়তো কোনো শো চলবে। তাই এইরকমই আমি যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকলাম, তখন একটা দরজা খুলল। আর তখন আমার মনে হলো যে প্রধানমন্ত্রী বাবু ২-৩ টে দরজার ভিতরে থাকবেন হয়তো। তাই আমি যখনই ভিতরে ঢুকলাম, তখন আমি একদম সামনেই প্রধানমন্ত্রী বাবুকে দেখতে পেলাম। উনি বললেন, "আসুন।" তখন আমি দেখলাম যে প্রধানমন্ত্রী তো বসে আছেন। তখন
যখন আমি ওনার সামনে দাঁড়িয়ে আছি, আমি ওনাকে আমার অভিনন্দন আর ফুলের তোড়া দেওয়ার জন্য আমি ওনাকে দেখতেও পাচ্ছিলাম না। আ আমি ওনার দিকে তাকাচ্ছিলামই না। কারণটা যেমন আমি ভাবতাম যে উনি একটু শক্ত প্রকৃতির, একটু অন্য রকমের। তাই জানি না কি হবে, কি হবে না। তাই যে আমি ওনার দিকে একদমই তাকাচ্ছিলাম না। আর সামনে যে ক্যামেরাম্যান ছিল তার দিকেও তাকাচ্ছিলাম না। তখন ওই সময়ে করোনার সময় ছিল, তাই আ যখন ওনাকে আমি ফুলের তোড়াটা দিলাম, উনি বললেন, ওখান থেকে শুনতে পেলাম যে, "আপনার মাস্কটা খুলুন।" তখন আমি ভাবলাম যে, কে বলছে এটা এখন? তারপর যখন দেখলাম যে প্রধানমন্ত্রী বাবু নিজের মাস্কটা খুলে ফেলছেন, তো আমিও খুলে ফেললাম। আমি বসলাম। তারপর উনিও একদমই এরকম হয়নি যেমন অনেক জায়গায় হয়। প্রধানমন্ত্রী বাবু একটা চেয়ারে বসে আছেন, ওনার পাশে এমনিতে আমিও বসেছিলাম আরকি। আর উনার সামনেই আ বসে থেকে ৩-৪ মিনিট পরে উনি যখন কথা বলা শুরু করলেন, তখন আমি আর কি কথা বলবো? উনি জিজ্ঞাসা করলেন, "কেমন আছি? বাড়ির সবাই কেমন আছে?" তো ৩ বা ৪ মিনিট হয়তো হবে। তারপরে আমি সত্যিই ভুলে গিয়েছিলাম যে আমি বিশ্বের সবথেকে বড় নেতার সামনে এখন বসে আছি। আর উনি যেটা আমার মনে হয় যে তারপরে প্রধানমন্ত্রী বাবু তো খুব কম কথাই বলছিলেন। আমি বেশি কথা বলছিলাম। আমি একটানা বলেই যাচ্ছিলাম, আর যে ১৫ মিনিট আমার সময় ছিল সেটা ১.৫ ঘন্টা কখন হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। ১.৫ ঘন্টা পরে মানে তারপরেও উনার কোনো তাড়াহুড়ো ছিল না। তাই আমি একটা জিনিস ঐদিনকে অবশ্যই শিখেছি যে যখন উনি এত বিজি হওয়ার পরেও, এত বেশি কাজ থাকা সত্ত্বেও আমাদের মতো সাধারণ লোকেদেরকে যেভাবে উৎসাহ দেন, যেভাবে সময় দেন উনি, এটা বাস্তবে আমাদের সবার জন্য টাইমের যে ম্যানেজমেন্ট রয়েছে, ওনার থেকে ভালো আর কারো থেকে শেখা সম্ভব না। ওই যে নিশ্চয়ই আপনি এটাও শিখেছেন যে উনি বাবা কেদারনাথকে কতটা ভালোবাসেন? হ্যাঁ, অবশ্যই যে সেটা তো গোটা দেশের লোকজন জানে, পৃথিবীর লোকও জানেন। বাবা কেদারনাথে যে ২০১৩ তে একটা বড় বিপর্যয় এসেছিল ওখানে। আর ওই বিপর্যয়তে পুরো কেদারনাথ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সবকিছু আ ভেসে গিয়েছিল, অনেক কিছু লোকসানও হয়েছিল। আর ১৩ তে আ মোদিবাবু দেরাদুনে এসেছিলেন। আর উনি আসার পরে উনি ওই সময় সরকার কংগ্রেস পার্টির ছিল। আর উনি বলেছিলেন যে, "আমরা এটাকে ঠিক করব কেদারনাথকে।" কিন্তু ওই সময়ে সরকার বলেছিল যে, "না, আমরা আপনাকে করতে দেব না।" কিন্তু বাবা কেদারের এমন কৃপা হলো যে ২০১৪ তে উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। আর উনি কেদারনাথের পুনর্নির্মাণের কাজ নিজের হাতে তখন তুলেও নেন। আর বর্তমানে কেদারনাথের সমস্ত পুনর্নির্মাণের কাজ যা ছিল সব শেষ হয়ে গেছে। ওখানে ভব্য কেদার আর দিব্য কেদার হয়ে গেছে যাওয়ার জন্য ওখানে রোপওয়ের কাজও তো শুরু করে দেওয়া হয়েছে। আর যখনই, যখনই আমি প্রধানমন্ত্রী বাবুর সাথে দেখা করি, সেটা মাসে ১ বার দেখা করি, ২ বার দেখা করি। প্রায় সময়ই এটাই হয় যে, ওই যে কেদারনাথের পুনর্নির্মাণের কাজ চলছে না? ওই কেদারনাথের পুনর্নির্মাণের কাজের ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করেন যে, এখন ৩য় পর্যায়ে কি, কি হচ্ছে? ওখানে যে সরস্বতী ঘাট হওয়ার কথা ছিল, সেটা কতটা তৈরি হয়েছে? তীর্থ পুরোহিতদের বাসভবন কতটা তৈরি হয়েছে? বা তার আগে যে শান্তি ভবন আপনি তৈরি করেছেন, সেটাতে কতটা কাজ এগিয়েছে? প্রত্যেকটা ব্যাপার উনার মাথায় এমনভাবে থাকে, আর উনার যাবার পরে আপনার হয়তো মনে আছে যে বিপর্যয়ের পরে ওখানে লোকজনদের যাওয়া আসা অনেক কমে গিয়েছিল। উনি ওখানে গিয়ে কেদারনাথে যে আ রাত্রে গুহায় গিয়ে উনি রাত্রিবাস করেছিলেন, আর ওই রাত্রিবাসের পরে বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে যেখানে আগে হাজার, হাজার তীর্থযাত্রী আসতো, সেখানে বর্তমানে ২১ লক্ষেরও বেশি তীর্থযাত্রী এই বছরে কেদারনাথে এসেছেন। এবার তো আপনি ওনাকে আদি কৈলাসও নিয়ে গেছেন। দেখুন, উত্তরাখণ্ডে ২ টো জিনিস আছে। ৪ ধাম, কেদারখণ্ড আর মানসখণ্ড। আদি কৈলাস, এখানে বাবা কেদারের ভূমিকে আ কেদারখণ্ড বলা হয়। আর বাবা ভোলানাথের যে ভূমি রয়েছে, ওটাকে মানসখণ্ড বলে। আর আমাদের প্রধানমন্ত্রী বাবু অনেকদিন থেকে, যখন থেকে আমি যতবার উনার সাথে দেখা করেছি, প্রত্যেকবার উনি বলেছেন যে, "আমি আদি কৈলাস যেতে চাই।" জলিংকং ১৮,০০০ ফুট উঁচুতে। উনি দেশের ১ম প্রধানমন্ত্রী যিনি এত উঁচুতে উঠেছেন, সীমান্ততে গেছেন, আর উনি যাওয়ার পরে উত্তরাখণ্ডে আসাজন মানুষের সংখ্যাও বেড়েছে। আদি কৈলাসে যাওয়া মানুষজনের সংখ্যাও বেড়ে গেছে। জাগেশ্বর ধাম যাওয়া মানুষজনের সংখ্যাও বেড়ে গেছে। আর আমাদের ওখানে পুরো বিদেশের নজরে এই যে আমাদের ঘাঁটি রয়েছে, আদি কৈলাসের যে এলাকা রয়েছে, ওটা পুরো পৃথিবীর সামনে এসে গেল।
আর আগামী দিনেও যেভাবে চারধাম যাত্রা করা হয়, সেভাবেই মানসখণ্ডের যাত্রাও শুরু করা হবে। আর আমাদের ওখান থেকেই যেসব লোকেরা কৈলাস মানসরোবরে যায়, কৈলাস মানসরোবরের দর্শনও এই আদি কৈলাসের কাছ থেকেই হয়ে যাবে। এটারও সেরকম ব্যবস্থা করা হচ্ছে। স্বামীজি, আরও একজন শিব ভক্ত আছেন, রাহুল গান্ধী। উনিও বলেছিলেন যে আমি কেদারনাথ যাব, সবথেকে বড় তপস্বীর বাড়িতে যাব, তখন আমি হেঁটে যাব, ওনার ওখানে হেলিকপ্টারে যাওয়ার কি দরকার? সবার প্রথমে তো আমি এটাই বলতে চাই খুব বিনম্রভাবে যে ওনাকে সঠিকভাবে ওনার যে পার্টির পরামর্শদাতা আছেন, ওনার সাথে থাকা মানুষজনগুলো, পুজো কি করে করতে হয়, সংস্কার মানে কি, পুজোর নিয়মকানুনটা ঠিক কি, সেগুলো শেখানো উচিত। শুধুমাত্র নকল করে কোনো লাভ নেই, শুধু বললে তো কোনো লাভ হবে না। আপনি ওনাকে এই কাজে কিছু সাহায্য করুন। আমি সত্যি কথা বলতে আমি অনেকবার ভেবেছি যে রাহুল গান্ধী বাবু এবার একটু সিরিয়াস হয়ে যাবেন হয়তো। এবারে একটু সিরিয়াস হবেনই হবেন। আর প্রত্যেকবার উনি আমাকেই ভুল প্রমাণিত করেন। শুধু আমিই না, এনারাও হয়তো ভাবেন এনাদেরকেও ভুল প্রমাণিত করেন উনি। প্রত্যেকবার এমন কিছু না কিছু করেন, মানে সেটা করে ওনার যে গাম্ভীর্যতাটা রয়েছে সেটা শেষ হয়ে যায়। জনতা থেকে কিছু প্রশ্ন নেওয়া যাক। হ্যাঁ। হ্যাঁ, সবাই বলে আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী মোদী বাবুর ফেভারিট সিএম। এটা কি সত্যি? প্রধানমন্ত্রী বাবু যখন থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, উনি দেশের নিম্ন স্তরে থাকা যেসব লোকজনরা রয়েছে না, ওদের জন্য কাজ করেছেন। আর দেশের যে ওয়ার্ক কালচার ছিল, সেই ওয়ার্ক কালচার উনি পাল্টে দিয়েছেন। আর আমি একমাত্র ওনার কাছের মানুষ নই, বা আমার ওপরে ওনার আশীর্বাদ আছে। আমার মতো লক্ষ কোটি কর্মকর্তার ওপরে ওনার সামনাসামনি ওনার যোগাযোগ আছে, ওদের ওপরে ওনার আশীর্বাদ আছে। যারাই কর্মক্ষেত্রে কাজ করেছেন, নিজ নিজ ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে ভালো চিন্তাধারা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, ওরা সবাই মোদিবাবুর কাছের লোক।